Hi students, good morning. Today we are going to discuss about indeterminate form. Before going to discuss this method, indeterminate form of limits, I want to discuss about the changes in 2020 education policy. তো তোমাদের দেখো এই যে পলিসির যে চেঞ্জ, এই যে এফেক্টটা তোমরা পাচ্ছ না, সুতরাং তোমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। যারা যারা তোমাদের বন্ধুরা আতঙ্কের মধ্যে রয়েছে, যারা ভাবছো যে আমাদের বোর্ড এক্সাম হবে কি হবে না, বা বোর্ড এক্সামের কোশ্চেন বা সিলেবাস আবার কি চেঞ্জ হবে, যেগুলো তোমাদের বোর্ড আইসিএসসি, আইএসসি, সিবিএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, বিভিন্ন স্টেট বোর্ড যারা যেরকমভাবে সিলেবাস, কারিকুলাম, পাঠ্যক্রম যেগুলো দিয়েছে, তোমাদের কোনো চেঞ্জ হচ্ছে না। সুতরাং তোমরা যেমনভাবে প্রিপারেশান নিচ্ছ বাড়িতে, ঠিক সেইভাবেই প্রিপারেশান নিতে থাকো। ক্লাস 10-এর বন্ধুদের, ভাইদেরও জানিয়ে দাও যারা এবারে বোর্ড এক্সাম দেবে, তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তবে তোমাদের এই যে নতুন শিক্ষা ব্যবস্থার পরিবর্তনটা কেমন লাগলো, সেটা তোমরা যদি আমাকে কমেন্ট বক্সে জানাও, আমার খুব ভালো লাগবে। কার ভালো লাগলো বা কার খারাপ লাগলো, কেন লাগলো, এটা নিয়ে আমি একটা ডিবেট মতো রাখবো, তোমাদের বা ভিউজ নেবো। তো আপাতত তোমরা চিন্তা করো না, তোমাদের যেমন পরীক্ষা হবে, যে সময় পরীক্ষা হওয়ার কথা ঠিক সেই সময় আশেপাশেই হবে। আর সিলেবাস যেমন তোমাদের চেঞ্জ হয়ে আগে যে করে দিয়েছে, এটা হওয়ার আগে যে যেরকম সিলেবাস চেঞ্জ করেছে, করোনার জন্য যে সিলেবাস রিডিউস করেছে, সেটাই ফলো হবে। একটু মাথায় রেখো, তোমাদের প্র্যাকটিক্যাল বেস কোশ্চেনটা বা প্র্যাকটিক্যাল বেস বা অ্যাক্টিভিটি বেস কোশ্চেন হয়তো বেশি আসতে পারে, এটা একটু মাথায় রাখতে পারো। তো দেখো, আমরা ইনডিটারমিনেট ফর্ম শিখবো, বা এই ইনডিটারমিনেট ফর্ম অফ লিমিটকে আমরা এল হপিটাল রুল বলি। সেটা কি, সেই জিনিসটা আমরা আগে জানি। ধরো দুটো ফাংশন এফএক্স আর জিএক্স, দুটো ফাংশন আছে। এই এফএক্স আর জিএক্স দুটো ফাংশন, তাদের nth অর্ডার ডেরিভেটিভটা, nth অর্ডার ডেরিভেটিভ যদি এক্সিস্ট করে, nth অর্ডার ডেরিভেটিভটা যদি এক্সিস্ট করে, nth অর্ডার ডেরিভেটিভ এক্সিস্ট ইন some interval or neighborhood, that is a minus lambda, a plus lambda, at the point বা about the point, neighborhood about the point a। এইটার মানে কি, তোমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে মনে হচ্ছে নেইবারহুডটা কি, ইন্টারভ্যালটা কি। অ্যাকচুয়ালি আমরা যখন লিমিট করি, তোমরা যখন লিমিট শিখে এসছো ক্লাস 11-এ, তোমরা পড়েছো কি, লিমিট x টেন্ডস টু a, লিমিট x টেন্ডস টু a, এই টার্মটা তোমরা ইউজ করেছো। এইটার মানেটা কি, x এর খুব কাছে, এই x যাচ্ছে কোথায়, এর খুব কাছে, বাট a কে টাচ করছে না। তার মানে a পয়েন্টটাকে ঘিরে, অ্যাবাউট দ্য পয়েন্ট a পয়েন্টটাকে ঘিরে আমি যদি একটা স্মল ইন্টারভ্যাল করি, a মাইনাস ল্যামডা, ধরো এটা a মাইনাস ল্যামডা, এটা a প্লাস ল্যামডা, সেটাকে আমরা বললাম a মাইনাস ল্যামডা আর a প্লাস ল্যামডা। এখানে ল্যামডাটাকে তোমাকে মেনশন করে দিতে হবে। ল্যামডা ইজ ভেরি স্মল কোয়ান্টিটি, ভেরি স্মল রিয়েল নাম্বার, লাইজ বিটুইন 0 to 1, এটা মাথায় রাখবে। তো ব্যাপারটা বলি যে nth অর্ডার ডেরিভেটিভ, এই দুটো ফাংশনের fx আর gx এর nth অর্ডার ডেরিভেটিভ যদি এক্সিস্ট করে, আর এল হপিটাল রুল আমরা তো মানে কখন কাজে লাগাতে পারবো, যদি এরকম যদি ফর্মে থাকে, লিমিট মনে করো x টেন্ডস টু a fx বাই gx, দুটো ফাংশন এরকম ডিভিশন ফর্মে রয়েছে fx বাই gx। আমরা কি করলাম, কখন আমরা এই এল হপিটাল বা ইনডিটারমিনেট ফর্ম অফ লিমিটস এর এই ফর্মুলাটা কাজে লাগাতে পারবো, বা ফর্মুলাটা কি আমি বলবো তাকে এর সঙ্গে সঙ্গে, যে যদি মনে করো এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা, দ্যাট ইজ লিমিট x টেন্ডস টু, এটা f অফ a 0 মনে করো, আবার g অফ a ও 0 এসেছে। ইনডিটারমিনেট ফর্মের, এটা বলতে ভুলে গেলাম, ইনডিটারমিনেট ফর্মের 7খানা আমরা স্ট্যান্ডার্ড ফর্ম আমরা জানি বা শিখবো। আজকে আমরা 0/0 ফর্ম নিয়ে আলোচনা করব। এটা এই ফর্মুলা আমি লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য। এই যে 0/0 ফর্ম, infinity by infinity form, infinity by infinity, infinity form, 0 infinity,
0 টু দি পাওয়ার 0, 1 টু দি পাওয়ার ইনফিনিটি, ইনফিনিটি টু দি পাওয়ার 0। এই ইনডিটারমিনেন্ট ফর্ম, আর একটা কথা বলতে ভুলে গেছি, ইনডিটারমিনেন্ট ফর্ম ব্যাপারটা কি? ইনডিটারমিনেন্ট ফর্মটা নতুন কিছু নয়, তোমরা জানো যেটা আনডিফাইন্ড সেটাকেই একটু নতুন মোড়কে নাম দিয়েছে ইনডিটারমিনেন্ট ফর্ম। তার মানে কি, ধরো কোনো একটা ফাংশন f অফ 0 বাই বা f অফ 1 বাই g অফ 1 এরকম ফাংশন দেওয়া আছে, যেখানে f1 টেন্ডস টু 0, f1 এর ভ্যালুটা 0 এর দিকে যাচ্ছে আর g1 এর ভ্যালুটাও 0 এর দিকে যাচ্ছে। তার মানে 0 বাই 0 আমরা কি ডিফাইন করতে পারি না, সেই জন্য এই 0 বাই 0 ফর্মটা এসছে। এটা একটা ইনডিটারমিনেন্ট ফর্ম, ইনডিটারমিনেন্ট ফর্ম যেটা আমরা বের করতে পারি না, সেটা আমরা আনডিফাইন্ড বলে শিখেছিলাম। একই জিনিস, শুধু নতুন মোড়কে নাম দিয়েছে চ্যাপ্টারটা ইম্পর্টেন্স দেওয়ার জন্য। দেখো তো এটা কি বলছিলাম, যদি মনে করো এরকম 0 বাই 0 ফর্মে থাকে, অর্থাৎ f অফ এই পয়েন্টটা, a পয়েন্টটাই 0, আবার f অফ a 0, g অফ a ও 0, তাহলে 0 বাই 0 যদি ফর্মে থাকে, তাহলে এল হপিটাল রুল অনুযায়ী আমি কি করতে পারবো, তাকে দুটোকেই ডেরিভেটিভ করতে পারবো। কি রকম, f ড্যাশ x বার করব বাই g ড্যাশ x বার করব, এবং এই নতুন ডেরিভেটিভ করার পর তাদের লিমিটটা এই প্রিভিয়াস যে দুটো ফাংশন দেওয়া আছে, প্রিভিয়াস দুটো ফাংশনের লিমিটের সঙ্গে ইকুয়াল হবে। দিস ইজ ইন এল হপিটাল রুল। তাহলে এইবার দেখো f ড্যাশ a মনে করো আবার 0 এলো, আবার g ড্যাশ a ও টেন্ডস টু 0। এগুলো x টেন্ডস টু a মানে কি, x এর ভ্যালুটা a বসালে আমি f ড্যাশ a টা 0 পাবো, g ড্যাশ a টা 0 পাবো। তার মানে এটাও যদি 0 বাই 0 ফর্মে হয়, আমি আবার ডেরিভেটিভ করতে পারবো। তাহলে নেক্সট বার ডেরিভেটিভ করলাম, লিমিট x টেন্ডস টু a f ডবল ড্যাশ x বাই g ডবল ড্যাশ x, এবং ডেরিভেটিভ করার পর যে লিমিটটা পাবো সেটা কিন্তু আগের লিমিট অর্থাৎ প্রিভিয়াস লিমিটের সঙ্গে সমান হচ্ছে। তাহলে এইবারও দেখছি g ডবল ড্যাশ a টা কি হচ্ছে, 0 হচ্ছে, তাহলে f ডবল ড্যাশ এও 0 হচ্ছে, তাহলে 0 বাই 0 ফর্ম। তাহলে এইভাবে আমরা ততক্ষণ করতে পারবো, এই প্রসেসটা আমরা ততক্ষণ করতে পারবো যতক্ষণ না g n x, এই n টা যে কোনো একটা অর্ডার আসবে, আমি ডিফাইন করছি না, দ্যাট ইজ g n x নট ইকুয়ালস টু 0। তার মানে কতক্ষণ অবধি আমরা ডেরিভেটিভ, কত অর্ডার অবধি ডেরিভেটিভ আমরা করতে থাকবো, g n x নট ইকুয়ালস টু 0 মানে আমরা g n মাইনাস 1x টেন্ডস টু 0, কারণ তার ঠিক আগের ডেরিভেটিভটা নিশ্চয়ই 0 হবে, দ্যাট ইজ g n minus 1x 0 and f n minus 1x tends to 0। তার মানে ধরো আমি বলছি যে এর পরের পোরশনটা, এর পরেরটা f ট্রিপল ড্যাশ x বাই g ট্রিপল ড্যাশ x। এখানে আমি দেখলাম কি, মনে করো g ট্রিপল ড্যাশ x টা নট ইকুয়ালস টু 0 চলে এলো। তাহলে এইখানে যখন নট ইকুয়ালস টু 0 চলে যাবে, তখন আমরা কি করব, এর লিমিটটা আমরা কি করে দেবো, তুলে নিয়ে এর লিমিটিং ভ্যালুটা বার করে নেবো। তাহলে এর যা লিমিটিং ভ্যালু হবে, সাপোজ l, সেটা কার সঙ্গে ইকুয়াল হলো, আমার এই যে এই প্রথমের যে লিমিটটা দেওয়া ছিল তার সঙ্গে ইকুয়াল হলো। তার মানে gn(x) নট ইকুয়ালস টু 0 হলে, অর্থাৎ যে অর্ডারের ডেরিভেটিভটা, তলার যে অর্ডারের ডেরিভেটিভটা নট ইকুয়ালস টু 0 হলো, উপরেরটা 0 হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আমার সবসময় তলারটা নিয়ে কাজ করতে হবে। কতক্ষণ, যতক্ষণ না gn(x) বা nth অর্ডার ডেরিভেটিভ বা ফোর্থ অর্ডার বা ফিফথ অর্ডার, এটা ডিপেন্ড করছে ফাংশনের উপর, ততক্ষণ আমাকে কি করতে হবে, এরকম ভাবে ডেরিভেটিভ করে করে ভেঙে যেতে হবে। যেই দেখলাম g ট্রিপল ড্যাশ x নট ইকুয়ালস টু 0 এলো, তখন আমি এর লিমিটটা বসিয়ে দেবো। লিমিট বসানো মানে কি, তারপরে আমরা কি করে দেবো, x টেন্ডস টু a মানে f ট্রিপল ড্যাশ a বাই g ট্রিপল ড্যাশ a করে দেবো। তাহলে এর একটা ভ্যালু বের হবে যেটা হচ্ছে এর সঙ্গে ইকুয়াল। তো এল হসপিটাল রুলটা কি হলো, তাহলে এমনি প্রথমে যদি এল হসপিটাল রুল তোমাদের বলে দিতাম তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হতো। দেখো তাহলে এল হসপিটাল রুল বললো, এল হসপিটাল রুল, হসপিটাল বলা হয়ে যাচ্ছে, x টেন্ডস টু a, এল হসপিটাল রুল বললো লিমিট x টেন্ডস টু a fx by gx is equal to limit x tends to a f dash x by g dash x is equal to f double dash x by g double dash x equal to এরকম ডট ডট কতক্ষণ f nx by gnx, f nx by gnx provided the condition
gnx নট ইকুয়ালস টু 0। লাস্টেরটার সঙ্গে লাস্টেরটা মানে কোথায় গিয়ে আমায় থামতে হবে, যে অর্ডারের ডেরিভেটিভটা গিয়ে মানে সে ডিনোমিনেটরের যে ফাংশনটা সেটা নট ইকুয়ালস টু 0 হচ্ছে, সেইখানে গিয়ে আমাকে থেমে যেতে হবে। তাহলে এইগুলো যতক্ষণ অবধি আমরা করব, তার মানে আমরা এখানে ধরো লিমিট x টেন্ডস টু a fn minus 1x by gn minus 1x। তাহলে এই যে আমরা এইগুলো করছিলাম, এগুলো কি ফর্মে ছিল? 0/0 ফর্ম, 0/0 ফর্ম, 0/0 ফর্ম। তার মানে এইখানে এইটা এত দূর অবধি করা যাবে কতক্ষণ, কোন কন্ডিশনটা স্যাটিসফাই করলে? আপ টু, দেখো এখানে বলে দিই কতক্ষণ, আপ টু fn minus 1 a is equal to 0। a পার্টিকুলার বসিয়ে দিচ্ছি, দেখো তোমাদের x টেন্ডস টু a, তো আমার বোঝানোর সুবিধার জন্য fn minus 1 a0 and gn minus a0। fn minus 1 মানে কি? n এর ডেরিভেটিভের আগের ডেরিভেটিভটা অবধি এই a পয়েন্টে আমি লিমিট তুললাম বলে, ভালো করে কিন্তু বলছি, এটা কিন্তু তোমরা ভুল ভেবো না, আমি লিমিট তুললাম বলে fn minus a আর gn minus a0 লিখলাম। লিমিট দিলে তাহলে এটা টেন্ডস টু 0 হতো। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার যেন থাকে, কোনো কনসেপশনে যেন গন্ডগোল না থাকে। আমি যদি লিমিট দিতাম তাহলে বলতাম টেন্ডস টু 0। যেহেতু আমি পয়েন্টটায় বসিয়ে আমি তোমাদের বোঝানোর সুবিধার জন্য বলছি যে তার মানে fn minus a ও 0 হবে, gn minus a ও 0 হবে। তার মানে আমি বলতে পারি এখানে f ডবল ড্যাশ a ও 0 হবে, g ডবল ড্যাশ a ও 0 হবে। আমরা কিন্তু ডাইরেক্ট বসাতে পারি না, একটু মনে মনে ক্যালকুলেশন করতে হবে। তার জন্য আমি তোমাদের বলছি যে f ডবল ড্যাশ a ও 0 হতে হবে, g ডবল ড্যাশ a ও 0 হতে হবে, f n minus 2 a ও 0 হতে হবে, gn minus 2 ও 0 হতে হবে, তাই না? n এর অর্ডারের ডেরিভেটিভের 2 নম্বর স্টেপ আগে সেগুলোকেও 0 হতে হবে। তাহলে এই কন্ডিশনটা তখনই হোল্ড করবে যে লাস্টের পোরশনটা gnx does not 0, আর উপরে এই পোরশনগুলো প্রত্যেকটা পোরশন ওই a পয়েন্টে আমি যদি লিমিট বলি তাহলে তখন বলতে হবে f ডবল ড্যাশ x টেন্ডস টু 0, g ডবল ড্যাশ x টেন্ডস টু 0। যদি লিমিট তুলে দিয়ে বলি তখন আমরা বলতে পারবো এইগুলোর ভ্যালু 0/0 0/0 0/0 ফর্মে রয়েছে। ততক্ষণ অবধি বার করতে পারবো যতক্ষণ লাস্টের পোরশনটা অর্থাৎ n এর অর্ডারের ডেরিভেটিভটা নট ইকুয়ালস টু 0 হয়। তাহলে দেখো এইটাকে পাশে রেখেই যদি আমরা একটা অঙ্ক করি তাহলে মনে হয় এল হপিটাল রুল ক্লিয়ার হয়ে যাবে। দেখো এটাকে পাশে রেখে একটা আমি অঙ্ক তোমাদের বোঝাই, বুঝতে সুবিধা হবে। সেটা দেখো দিয়েছে লিমিট থিটা টেন্ডস টু 0 e টু দি পাওয়ার থিটা প্লাস e টু দি পাওয়ার মাইনাস থিটা প্লাস 2 cos থিটা মাইনাস 4 বাই থিটা কিউব, এটা দিয়েছে। তাহলে আমি প্রথমে চেক করব এটা f অফ থিটা আর এটা হচ্ছে g অফ থিটা। তাহলে ধরে f অফ থিটা আর g অফ থিটা, এটা আমি প্রথম স্টেপটা দেখাচ্ছি, পরে কিন্তু এক্সপ্লেন করব না। f থিটা আমি ধরলাম কি e টু দি পাওয়ার থিটা e টু দি পাওয়ার মাইনাস থিটা 2 cos থিটা মাইনাস 4 আর g থিটা ধরলাম থিটা কিউব। নি আমি কি বলেছি কোন পয়েন্টের রেসপেক্টে দেখতে হবে, আগেরটা আমি a দিয়ে ডিফাইন করেছিলাম। দেখো এখানে থিটা কোথায় আছে, 0 এর কাছে পিঠে 0 এর দিকে যাচ্ছে। তাহলে f অফ 0 আমি চেক করে নেব, e টু দি পাওয়ার 0 1, এটাও 1, এই 2 cos 0 1, এই 2 cos 0 2 minus 4 আর 0 কিউব। তার মানে এটা বুঝতে পারলাম 0/0 ফর্মে রয়েছে। তার মানে বোঝা গেল f অফ থিটা আর g অফ থিটা। এবার আমরা কি করব, এই রুলস অনুযায়ী দেখো এইটার অনুযায়ী কি করব, ডেরিভেটিভ করব। লিমিট থিটা টেন্ডস টু 0 e টু দি পাওয়ার থিটা ডেরিভেটিভ কত, e টু দি পাওয়ার থিটা মাইনাস e টু দি পাওয়ার মাইনাস থিটা মাইনাস 2 sin থিটা আর থিটা কিউব ডেরিভেটিভ কত হবে 3 থিটা স্কয়ার। তাহলে আমার আবার চেক করতে হবে, 0 বসাও, এটা 1 minus 1 0, কারণ e টু দি পাওয়ার 0 1, e টু দি পাওয়ার মাইনাস 0 এটা 1, তার মানে 1 minus 1 0, 2 into sin 0 0, আর এখানে 3 0 স্কয়ার 0। তার মানে এটা নাও ইট ইজ ইন 0/0 ফর্ম। তাহলে আমাকে আবার কি করতে হবে, ডেরিভেটিভ করতে হবে। করে নি, করো e টু দি পাওয়ার থিটা প্লাস e টু দি পাওয়ার মাইনাস থিটা মাইনাস 2 cos থিটা বাই
6 থিটা আমি আবার দেখব 1 1 মাইনাস 2 এটাও 0/0 ফর্মেই আছে। তাহলে আমি কি করব আবার ডেরিভেটিভ করতে পারবো। করো ডেরিভেটিভ লিমিট থিটা টেন্ডস টু 0 e টু দি পাওয়ার থিটা মাইনাস e টু দি পাওয়ার মাইনাস থিটা প্লাস 2 sin থিটা বাই 6। দেখো এই অর্ডারের ডেরিভেটিভটা করার পর আমি কি পেয়ে গেলাম, নন জিরো চলে এলো। তো দেখো থিটার ভ্যালু 0 বসালে আমি কি বলেছি, থিটার ভ্যালু 0 বসালে বলেছিলাম fnx not equals to 0, অর্থাৎ যে অর্ডারের ডেরিভেটিভটা এসে আমি 0 পেলাম না। দেখো এখানে আমি যদি থিটার ভ্যালু 0 বসাই, এটা তো not equals to 0 হয়ে গেল, তাহলে এটা কিন্তু আর 0/0 ফর্মে রইলো না। তাহলে আমরা কি করব, এই লাইনটায় এসে এই ডেরিভেটিভ এবার থিটার ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে e টু দি পাওয়ার 0 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 0 প্লাস 2 sin 0 by 6, 1 minus 1 plus 0 by 6, that will be 0। বোঝা গেছে? এইবার আমরা আরেকটা অন্য অঙ্কে যাই। এখানে দেওয়া রয়েছে কি, এখানে fx ফাংশনটা e টু দি পাওয়ার x, এটা তার মানে আমি আরেকবার বলে দিই, fx কিরাম রয়েছে e টু দি পাওয়ার x minus 1 plus x and g of x কি দেওয়া আছে, x এর স্কয়ার দেওয়া আছে। তাহলে আমাকে কি করতে হবে, চেক করে নিতে হবে f of 0 আর g of 0 কত হবে। তাহলে f of 0 যদি করি e টু দি পাওয়ার 0 কত হচ্ছে 1 minus 1 plus 0, তার মানে 0 and 0 স্কয়ার 0। তার মানে আমি বলতে পারলাম this is in 0/0 ফর্ম। তাহলে 0/0 ফর্ম চলে এসো ডান দিকে ফর্মুলায়, দেখো 0/0 ফর্মে যদি থাকতো তখন আমরা কি করতে পারতাম, আরেকবার ডেরিভেটিভ করতে পারতাম। সো এইটাকে আমরা আরেকবার ডেরিভেটিভ করি, e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই কত 2x, ভ্যালু বসাও, e টু দি পাওয়ার 0 এর ভ্যালু কত 1, 1 minus 1 0, 2 into 0 0, তার মানে কি হলো, এটা अगेन 0/0 ফর্মে চলে এলো। তারপর দেখো আমি আবার ডেরিভেটিভ করব, লিমিট x টেন্ডস টু 1 e টু দি পাওয়ার x আর 2। দেখো এই স্টেপটা আমরা যদি 1 নম্বর 2 নম্বর দুবার ডেরিভেটিভ করেছি, তিনবার ডেরিভেটিভ করার পর দেখো দেখালাম g ডবল ড্যাশ a অর্থাৎ g ডবল ড্যাশ x g ট্রিপল ড্যাশ x যেটা বেরিয়েছিল সেটা a পয়েন্টে নন জিরো। তখন আমরা কি করে দিলাম, লিমিট তুলে দিয়ে তার লিমিটিং ভ্যালু বের করে দিলাম। তাহলে এটার সঙ্গে যদি কম্পেয়ার করো, এটা কতবার ডেরিভেটিভ করলাম, একবার দুবার, 3 নম্বর বারে চলে এসেছে নট ইকুয়ালস টু 0। তাহলে আমি কি করে দেবো, দেখো যেমন এখানে থার্ড অর্ডারে নট ইকুয়ালস টু 0 এসেছিল, ঠিক এইটার সঙ্গে যদি আমি এটা কম্পেয়ার করি, এটা নট ইকুয়ালস টু 0 চলে এলো, অর্থাৎ এর ভ্যালু এই x এর ভ্যালু যদি 0 বসাই নিচেরটা কি 0 হচ্ছে, কারণ এটা অলরেডি ইন্ডিপেন্ডেন্ট অফ x রয়েছে। তাহলে আমি বসিয়ে দিতে পারি এবার লিমিটটা e টু দি পাওয়ার 0 বাই 2। কি বোঝা গেল? এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট তোমাদের আইএসসি, সিবিএসসি, ওয়েস্ট বেঙ্গল যে কোনো স্টেট বোর্ডে ক্লাস 12 এর বোর্ড এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট সাম, এবং জেই মেন্সেও এটা দেয়। জেই মেন্সে তো অপশন থাকবে, আমি যে অ্যানসারটা বেরোবে সেটা অপশন ফর্মে থাকবে। তো কি দিয়েছে, লিমিট x টেন্ডস টু 9 রুট ওভার fx মাইনাস 3 বাই রুট ওভার x মাইনাস 3। স্কুলে যারা এক্সাম দেবে, অনলাইন এক্সামই যারা দিচ্ছ, তাদের ক্ষেত্রেও বলছি এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। তো একটু ভালো করে খেয়াল করো, কিছুই নেই। প্রথমে দেখো লিমিট x টেন্ডস টু 9, আমি কি করব, 9 এর ভ্যালু বসাও, রুট ওভার অফ f9। দেখো f9 কত দেওয়া আছে, লিমিটের মধ্যে f অফ 9 যখন রয়েছে বসাচ্ছি, রুট ওভার f9 কি দেওয়া আছে 9, তাহলে 9 এর স্কয়ার রুট করলে কত হয় 3, 3 মাইনাস 3 0, আর এখানে 3 মাইনাস 3 0, তার মানে এটা কি ফর্মে রয়েছে 0/0 ফর্মে রইল। তখন আমরা কি করে দেবো, ডেরিভেটিভ করব 1 বাই রুট ওভার fx ইনটু f ড্যাশ x বাই 1 বাই 2 রুট x লিখতে পারি। এইবার দেখো f ড্যাশ x, f ড্যাশ x, f ড্যাশ x, f ড্যাশ 9 কত 4, f ড্যাশ x এর যদি আমি ভ্যালুটা বসাতে যাই, f ড্যাশ x কত আমি চেক করব। তো f ড্যাশ 9 কত 4, রুট ওভার অফ fx, রুট ওভার অফ f9 করলে কত হবে √3, আর এটা কি রয়েছে রুট ওভার অফ 9। তাহলে
আমরা কি বলতে পারি এটা কি 0/0 ফর্মে রয়েছে? এটা তো নন জিরো হয়েই গেল। তাহলে আমরা যদি এটা বসিয়ে দিই ভ্যালুটা, তাহলে কি লিখতে পারবো? 1/√f of 9 into f dash 9 by 1/2√9। তাহলে এবার যে 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 জিনিসগুলো আমাদের জানা আছে দেখো, 1/√f9, √f9 মানে কত? 1/3 into f dash 9, that is 4 by 1/2 into 3। তাহলে কত এলো আমাদের অ্যানসার? 4/3 into 6/1। আচ্ছা, এখানে একটা 2 আসবে দেখো, 1/2√fx, 1/2√fx। খেয়াল করো, 1/√fx এর ডেরিভেটিভ কত হবে? 1/2 into √fx into f dash x। এটা একটু চেক করে নাও, √fx এর ডেরিভেটিভ কত হবে? 1/2 √fx, 1/2√f9। তাহলে দেখো এখানে তলায় একটা 2 থাকবে, 6 কেটে গেল, অ্যানসার কত হয়ে গেল? 4। তাহলে √fx এর ডেরিভেটিভটা কি দেখিয়ে দিচ্ছি, ddx of √fx। তাহলে কি হবে? হাফ, এই যে fx টু দি পাওয়ার হাফ আছে তো, হাফ √fx ইনটু fx এর ডেরিভেটিভ f dash x। এইটা 2টা লেখা হয়নি, দেখে নিও, ঠিক আছে? Let us see this problem. Limit x tends to 0, tan x minus x by x minus sin x. If we put x is equal to 0, then it will be 0 minus 0, 0 minus 0. That is, it is a 0/0 form. So we can differentiate it. Tan x, which will be sec square x, and this will be 1, and this is 1 minus cos x. Now check sec square 0, that is 1, 1 minus 1, that is again it is 1 minus 0, 0, sorry, 1 minus cos 0, 1, 0/0 form. Now again we differentiate 2 sec x and sec x tan x, 1 at 0 by sin x. Now it is also, suppose two sec square x tan x sin x by sin x cos x. So sin x limit x tends to 0, 2 sec cube x, that is 2 into sec square 0. This will be 1 into 2, 2. Now before doing this sum, like previous example, we again here use some tricks. Limit x tends to 0, 1/x minus cos x by sin x. This will be limit x tends to 0, x sin x, and this will be sin x minus x cos x. Now again to avoid difficulties, we again use some tricks which is already I use in previous sum. That is x, and if we multiply by x, this will be, here you
must write that x not equals to 0. I missed this step in the previous sum. You must write here x not equals to 0 as x tends to 0. As we know, any number can be divided by 0, that is a by b. We cannot write a by 0 by b by 0, or we cannot write a into 0 by b into 0. So here you must write this condition as x tends to 0. As x tends to 0, we use this. Now, using standard form, limit x tends to 0, sin x minus x by cos x by 1 by x into x, that is x square, and here we write sin x by x, which is a standard form. So this will be 1. So now check this, sin 0 0 and 0 into something 0. So this is a 0 by 0 form. Sin x minus x cos x by x square, which is a 0 by 0 form. So if we derivative it, limit x tends to 0, sin x cos x minus x sin x plus minus cos x by 2x. Now 0 into sin 0 0 0, so it is a 0 by 0 form. So it is a 0 by 0 form. Now again we derivative it, x sin x, that is x cos x plus sin x by 2, that is it is in non-zero form. So now we put this value of limit, that is 0 into cos 0 plus sin 0 by 2, that will be 0. Now we do another sum, which is limit x tends to 2, 1 by x minus 2 minus 1 by log x minus 1. This is given. So first we simplify it. X minus 2 into log of x minus 1, and this will be log of x minus 1 minus x minus 2. Now we check, that is, it is a 0 by 0 form. It is very obvious that it is 0 by 0 form. Now differentiate it. Limit x tends to 2, log of x minus 1, that is 1 by x minus 1 minus 1 by x minus 2 by x minus 1 plus log of x minus 1 unchanged, x minus 2 1. So by simplifying, this will be x minus 1 minus x
1 minus x plus 1, and this will be x minus 1 by x minus 2 plus x minus 1 into log of x minus 1. So now we check this. 2 minus 2 0, and this is 0, and this is also 0. So it is a 0 by 0 form. So differentiate it. Limit x tends to 2 minus 1 by x এর ডেরিভেটিভ 1 plus x minus 1 log x এর ডেরিভেটিভ 1 by x minus 1, and then plus log of x minus 1 unchanged, x minus 1 the derivative 1. So this will be limit x tends to 2 minus 1 by 1 plus 1 plus log of 1. We know that log of 1 is equal to 0, and this is non-zero term, so this will be minus of 1 by 2. Let us see this problem. Limit x tends to 0, tan x minus x by x minus sin x. If we put x is equal to 0, then it will be 0 minus 0, 0 minus 0. That is, it is a 0 by 0 form. So we can differentiate it. Tan x, which will be sec square x, and this will be 1, and this is 1 minus cos x. Now check sec square 0, that is 1, 1 minus 1, that is again it is 1 minus 0, 0, sorry, 1 minus cos 0, 1, 0 by 0 form. Now again we differentiate 2 sec x and sec x tan x, 1 at 0 by sin x. Now it is also, suppose sec square x tan x sin x by sin x cos x. So sin x limit x tends to 0, 2 sec cube x, that is 2 into sec squared 0. This will be 1 into 2, 2. So here you see that many students make a mistake, that is when there is sec x tan x by sin x, by mistake first student put the value of sec 0, that is 1, sec 0, that is 1, tan 0, that is 0, and sin 0, that is 0. So by mistake student, so this is a wrong step. You must divide, or you must tan x into sin x by cos x. You use this tan x, sin x by cos x, then this form will come. So this will be 2. Now in this problem, first we check e to the power 0 1 sin 0 0 minus 1 by log of 1 0, that is 0 by 0 form. So it is a
0 by 0 form. So we differentiate it. Limit x tends to 0 e to the power x cos x by 1 by 1 plus x. That is, this is non-zero. Now if we write this, so now put the value of limit e to the power 0 plus cos 0 plus 1 plus 0. This will be 1 plus 1 into 1, that is 2. This is a very tricky sum, and please follow carefully and follow the special step. That is, limit x tends to 0 x square plus 2 cos x minus 2 by x into x cube by sin cube x into 1 by x cube. This is very important step and a very important text. To avoid the recurrent derivative of sin cube x into x, to avoid the recurring derivative of sin cube x into x, we must use this step to avoid the difficulty of this sum. Okay, so what advantage we get from this step, you follow. Limit x tends to 0 x square plus 2 cos x minus 2 by x to the power 4, and if we distribute the limit x tends to 0, this will happen, or 1 by limit sin x by x tends to 0 cube. So it is in a standard form of limit, so this will be 1. So this form x square plus 2 cos x minus 2 by x to the power 4 into 1. Now we check whether it is in 0 by 0 form. To avoid the difficulties of this recurring derivative of x sin cube x, we help these tricks. So now if we check 0 plus 2 into cos 0, that is 1. So it is in a 0 by 0 form. So differentiate it, which will be 2x minus 2 cos 2 sin x. This will be 4x cube. Now this is a 0 by 0 form, 0 by 0 form. So again we derivative this. Limit x tends to 0, 2x derivative 2 minus 2 cos x by 12 x square. Now we check, this is also 0 by 0 form. So limit x tends to 0. Now differentiate it, 2 derivative 0 cos x minus sin x. This will be 2 sin x by 24 x sin 0. Now it is again in 0 by 0 form. So this will be 1 by 12 limit
we can use here standard form of limit. Okay, now differentiate cos x by 1, that is cos 0 1, which will be 1 by 12. Here we can use sin x by x 1 by 12, use the standard form of sin x by x, that will be 1, and we can do this also. So this is very important sum, and we should avoid these difficulties by maintaining this step. Please follow carefully. So এর পরের দিন আমরা নেক্সট দিন ইনডিটারমিনেট ফর্মের বাকি ফর্ম নিয়ে আমরা আলোচনা করব। তো যারা যারা আইএসসি সিবিএসসি অথবা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের রয়েছে তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, কারণ তোমাদের এই যে এডুকেশন সিস্টেমের যে পরিবর্তন এসছে সেই পরিবর্তনটা তোমাদের উপর এফেক্ট ফেলবে না। এরপর তোমরা যখন কলেজে যাবে তোমরা হয়তো অ্যাডভান্টেজ পেতে পারো, এই সিস্টেমের যে অ্যাডভান্টেজ। তো তোমাদের এই নতুন এডুকেশন সিস্টেমটা কেমন লাগলো তার জন্য আমি দেখবে 2খানা ভিডিও আপলোড করেছি, 3খানা ভিডিও আপলোড করেছি, তোমরা একটু দেখে নিও। এবং তোমাদের কমেন্টগুলো কমেন্ট বক্সে লিখলে খুব ভালো লাগবে যে তোমরা এই নতুন এডুকেশনাল রিফরমেশন অফ ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম, যেটা ধরো সেকেন্ডারি আর হায়ার এডুকেশন দুটোতেই যে চেঞ্জ হলো, এই যে মেজর রিফর্মস হলো, সেটা তোমরা কিরমভাবে নিয়েছো, তোমাদের ভালো লেগেছে কিনা একটু অবশ্যই জানিও। তো আমার মনে হয় যে এই নতুন যে শিক্ষা ব্যবস্থার যে পরিবর্তনটা সেটা তোমাদের পার্টিকুলার সাবজেক্টকে ভালোবাসতে শেখাবে। কারোর যদি অঙ্ক ভালো লাগে সে কিন্তু, বা বিজ্ঞান ভালো লাগে, বা বাংলা ভালো লাগে, বা পল সায়েন্স ভালো লাগে, ডিফারেন্ট সাবজেক্ট ভালো লাগতেই পারে। সেই যে ডিভিশনটা ক্লাস 9 থেকে তাদের মানে কি বলবো, চিন্তাধারাটা ক্লাস 9 থেকে, যেটা তোমরা ক্লাস 11-এ যে ডিভিশনটা হচ্ছে সেই ডিভিশনটা ক্লাস 9 থেকে তারা পেয়ে যাবে, এই সুবিধাটা পাবে। আর 2 নম্বর হচ্ছে নিজের ভালো লাগার সাবজেক্টগুলোকে নিয়ে স্টুডেন্টরা পড়তে ভালোবাসবে। তো আমার মনে হয় তাদের চাপটাও কমবে, পড়াশোনায় ভালোবাসাটাও বাড়বে, চাপ কমবে। আর প্র্যাকটিক্যাল বেসড কোশ্চেন, প্র্যাকটিক্যালের উপর বা অ্যাক্টিভিটি বেসের উপর দেখবে জোর দেওয়া হয়েছে। তো আশা করছি তোমরা যখন কলেজে উঠবে, তোমরা কলেজে নতুন হয়তো সিলেবাসটা বা নতুন ফরমেশনটা হয়তো পেতে পারো। এই যে কলেজের 4টে বছরের মানে 4 ইয়ার ইন্টিগ্রেটেড কোর্স করা হচ্ছে, যেখানে তোমরা 1 বছরের, ধরো কেউ ভর্তি হলো কলেজে, 1 বছর পড়ার পর কারোর কিছু শরীর খারাপ হলো বা কোনো কারণে কলেজ মিস করলো, সে ছেড়ে দিল, পরে এসে ভর্তি হলো। তো ওর যে অ্যাকাউন্ট, ওর একটা ডিজিটাল অ্যাকাউন্ট তৈরি হবে। 1 বছরের যে কোর্স করলো তার যে স্কোর আছে সেই স্কোরটা ডিজিটাল অ্যাকাউন্টে কি হবে, জমা হবে। তো সুবিধাটা কি, পরে যখন আসবে সে আবার ওই 1 বছরের পর থেকে শুরু করবে। আর 2 নম্বর তোমাদের লাইব্রেরি সিস্টেম নিয়েও তো অনেক বেশি বলা হচ্ছে আর কি, এবারে লাইব্রেরি বাড়াবে। আর তার উপর একটা নতুন হচ্ছে ভার্চুয়াল ল্যাবের উপর জোর দিয়েছে। তো তোমাদের চিন্তিত হওয়ার কারণ নেই। আমাকে অনেকেই জিজ্ঞাসা করছে যে স্যার আমাদের কি পরীক্ষার কি কোনো পরিবর্তন হবে? তো এইটুকু বলতে পারি, যা খবর আছে বা আমার যেটা মনে হয়েছে, যে তোমাদের এবারে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। 12-এ যারা উঠেছো তাদের চিন্তিত, বা ক্লাস 10-এ যারা রয়েছে তাদেরও চিন্তিত হওয়ার কারণ নেই। তোমাদের যেমন বোর্ড এক্সাম হবে, নিজের বোর্ডের যে টাইম অনুযায়ী যে সময় পরীক্ষা হয় সে সময় হবে। এবং তোমাদের তো আইএসসি বা সিবিএসসি কোশ্চেন প্যাটার্ন নিয়েও আমি আলোচনা করেছি বা পরেও করব। তো দেখতে থাকো, যে পরিবর্তনগুলো হচ্ছে সেটা এবারে তোমাদের উপর এফেক্ট ফেলবে না। তো বিন্দাস বাড়িতে পড়ে যাও, ম্যাথস ভালোবেসে করো, যার যেখানে প্রবলেম হচ্ছে বলো। তো এতক্ষণ আমার কথা শোনার জন্য ধন্যবাদ। আবার নেক্সট ক্লাসে দেখা হবে কি নিয়ে, ইনডিটারমিনেট ফর্মের বাকি ফর্মগুলো নিয়ে। ওকে, ধন্যবাদ।